আসসালামু আলাইকুম। এখন আমি ক্লাস 8-এর ইতিহাস বই পঞ্চম অধ্যায় এখন আমি ক্লাস 8 ইতিহাস বই পঞ্চম অধ্যায় টেক্সট বই থেকে মধ্যশিক্ষা পর্ষদের টেক্সট বই থেকে আমি আলোচনা করব। ক্লাস 8 ইতিহাস মধ্যশিক্ষা পর্ষদের বই থেকে আলোচনা করব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের সিলেবাস হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। আগে হেডিংটা ভালো করে বুঝো। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। ঔপনিবেশিক শাসন বলতে বোঝায় আমাদের ভারতবর্ষতে ব্রিটিশরা যে রাজত্ব শুরু করেছিল, ব্রিটিশদের সেই শাসন ব্যবস্থাকে বলা হয় ঔপনিবেশিক শাসন, অর্থাৎ বিদেশি শাসন। এই শাসনের প্রতিক্রিয়া, ভারতবর্ষেতে এই যে ব্রিটিশরা শাসন করছিল, এই শাসনের সময় ভারতীয়দের কি প্রতিক্রিয়া ছিল, অর্থাৎ ভারতীয়রা তাদের প্রতি কী রকম ছিল, সেইটা আমরা এখানে জানব। সহযোগিতা, ভারতীয় মানুষরা ব্রিটিশ শাসনের ক্ষেত্রে ব্রিটিশদেরকে কতটা সহযোগিতা করেছিল। আর বিদ্রোহ, তারা ব্রিটিশদের বিরুদ্ধে কতটা বিদ্রোহে নেমেছিল। এই তিনটি বিষয় আমরা আলোচনা করব। তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে তারা কি প্রতিক্রিয়া দেখিয়েছিল, তারা সহযোগিতা করেছিল কতটুকু, তারা বিদ্রোহ করেছিল তাদের প্রতি কতটুকু, এইটুকুই আমরা দেখব। প্রথমেই আমি বলবো, ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা সমাজ ও শিক্ষা ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনতে চেয়েছিল। কাদের প্রতি? ভারতীয়দের প্রতি। তারা চাইছিল যে ভারতীয়রা শিক্ষিত হোক, তারা চাইছিল যে ভারতীয়রা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু ভারতীয়দের মধ্যে মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়েরও কিছু, তারা ব্রিটিশ শাসনকে একদম মেনে নিতে পারছিল না। তাই তারা সেই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে বা ইংরেজি শিক্ষা ব্যবস্থাকে তারা পছন্দ করতো না। তো এই শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশরা চাইতো যে তারা শিক্ষিত হোক, এবং ব্রিটিশরা যেমন চাইতো যে তার ভারতীয়রা শিক্ষিত হোক, তেমনি ব্রিটিশদেরকেও কিছু মানুষ, আমাদের কিছু ভারতীয়রা সহযোগিতা করতেন যে ভারতীয়রা শিক্ষিত হোক, ইংরেজি শিক্ষায়, বিদেশি শিক্ষায়, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হোক। ভারতীয়দের মধ্যে যারা এটা চাইতেন তারা ছিলেন শিক্ষিত সমাজ। তারা চাইতেন এই কারণে যে তারা চাইতেন যে ভারতবর্ষের মানুষ শিক্ষিত হলে তারা বিভিন্ন চাকরি বাকরির সুযোগ পাবে, ইংরেজি ভাষায় শিক্ষিত হবে এবং ভারতবর্ষের আরও উন্নতি হবে। আর ব্রিটিশরা শেখানোর উদ্দেশ্য ছিল, তারা চাইতো যে এদেশের মানুষ ইংরেজি শিখে যাক মেজে ঘষে, তাহলে বিদেশ থেকে, অর্থাৎ তাদের দেশ থেকে বেশি টাকা দিয়ে কর্মচারী এদেশে আনতে হবে না। ভারতীয়দেরকে মেজে ঘষে তারা কোনো রকমে ইংরেজির কাজ চালিয়ে নেবে। তো ভারতীয়রা মনে করতেন যে ইংরেজি ভাষা শিখতে পারলে তাদের নিজেদের এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অন্যদিকে ব্রিটিশরা ভাবতো তাদের শাসন কাজে অল্প পয়সায় মেজে ঘষে কাজ হয়ে যাবে। ভারতীয়দের ছিল এই রকম চিন্তাভাবনা, আর ব্রিটিশদের ছিল এই রকম চিন্তাভাবনা। কিন্তু ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শিক্ষিত ভারতীয়রা সবাই ঔপনিবেশিক সরকারের প্রতি সমান অনুগত ছিল না। কিন্তু ব্রিটিশরা চাইতো যে ভারতবর্ষেতে এই যে ইংরেজি শিক্ষা বিস্তার লাভ করুক, বা ভারতীয়দের মধ্যে কিছু কিছু চাইতো যে ইংরেজি শিক্ষার প্রাধান্য বিস্তার হোক। কিন্তু অনেকেই এই ধরনের জিনিস চাইতেন না যে ব্রিটিশ শিক্ষা ভারতবর্ষে প্রবর্তিত হোক। সেই সময় কেউ চাইতেন যে বিদেশি শিক্ষা আমরা অর্জন করি, কেউ চাইতেন যে বিদেশি শিক্ষা আমরা অর্জন করব না। তাই কোথাও কেউ শিক্ষা গ্রহণ করত, কোথাও কেউ বিদ্রোহ করত। আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকেন, সেই সময় আর্থিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে যারা সমাজের মধ্যে মিডিল স্টেজে থাকতো, অর্থাৎ মাঝামাঝি জায়গায় থাকতো, তাদেরকে বলা হতো মধ্যবিত্ত। অর্থাৎ যারা না গরিব না বড়লোক, অর্থাৎ সমাজের মধ্যে যারা মাঝামাঝি স্তরে থাকতো তারা হচ্ছে মধ্যবর্তী। হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের ওই মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলে উল্লেখ করা হতো। এই মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ ছিল হিন্দু সম্প্রদায়, এবং তারা ছিল উচ্চবর্ণের। এবং ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনে এই মধ্যবিত্ত সম্প্রদায়কে তখন বলা হতো ভদ্রলোক।
এই মধ্যবিত্ত সম্প্রদায়কে ব্রিটিশ শাসনকালে তখন বলা হতো ভদ্রলোক। এই নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে সামাজিক সংস্কারে উদ্যোগী হয়। কলকাতা, বোম্বাই, মাদ্রাজের মতো শহরকে কেন্দ্র করে এই ভদ্রলোকদের সংস্কারমূলক উদ্যোগগুলি গড়ে উঠেছিল। এই যে ভদ্রলোক বা মধ্যবিত্ত সম্প্রদায়ের আমরা কথা বললাম, এরা চাইছিলেন সমাজের মানুষ শিক্ষিত হোক। তাই মুম্বাই, মানে কলকাতা, বোম্বাই, মুম্বাই তো নয়, বোম্বাই তখন নাম ছিল বোম্বাই, কলকাতা, বোম্বাই, মাদ্রাজকে কেন্দ্র করে তারা নানা ধরনের শিক্ষামূলক উদ্যোগ তারা গ্রহণ করেন। কারণ ভারতবর্ষে তখন এই 3টে শহর ছিল প্রধান কেন্দ্র। তো নানা ধরনের শিক্ষামূলক উদ্যোগ, কোথায় কলেজ স্থাপন করা, কোথায় স্কুল স্থাপন করা, এই কাজগুলো তারা করতে থাকেন। তো এই ফাঁকে আমি একটা টুকরো কথা আলোচনা করব, সংবাদপত্র ও জনমত গঠন। সংবাদপত্র অর্থাৎ পেপার এবং জনমত গঠন অর্থাৎ মানুষকে নিয়ে মতামত গ্রহণ করা। ভারতীয় জনমত গঠনে সংবাদপত্রের একটি বিশেষ ভূমিকা ছিল। ভারতীয় জনমত গঠন মানে কি? প্রত্যেকের মতামতকে একই জায়গায় নিয়ে আসা, অর্থাৎ সকলের চিন্তাভাবনাকে এক জায়গায় নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল সংবাদপত্র। বর্তমানে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন পোস্ট শেয়ার করে আমরা আমাদের মতামত আদান প্রদান করি, ঠিক সেই সময় সংবাদপত্র ছিল। এখনও সংবাদপত্র আছে, কিন্তু তখন সংবাদপত্রটা ব্যাপক ছিল। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপটা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াগুলো হয়ে গেছে। শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে এই সংবাদপত্রের একটা বিশাল ভূমিকা ছিল। শুধুমাত্র মতামতের ক্ষেত্রেই নয়, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই সংবাদপত্রের একটা বিশাল ভূমিকা ছিল। যেমন তোমরা অনেক পেপারে, প্রতিদিন পেপারে বা আনন্দবাজারে অনেক পত্রিকায় তোমরা দেখবে যে প্রতি সপ্তাহে একটা পড়াশোনা পেজ বলে একটা পেজ দেয়। তো তখন এটা বেশি দেওয়া হতো, এই পেপারের মাধ্যমে শিক্ষা অর্জন করা, এটাও তখন ব্যাপকভাবে চালু ছিল। 1780 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেমস অগাস্টাস হিকি, তোমরা ক্লাস 10-এ আবার এটা 9-এ আবার এটা পড়বে। 1780 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এটা ক্লাস 10-এ আছে। তো 1780 সালে বেঙ্গল গেজেট একটি সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ সপ্তাহে একবার বের হবে। যেটা সপ্তাহে একবার বের হয় সেটা হচ্ছে সাপ্তাহিক, যেটা প্রতিদিন বের হয় সেটা হচ্ছে দৈনিক, যেটা মাসে বের হয় সেটা হচ্ছে মাসিক। তো এই যে পত্রিকাটি প্রকাশ করেন, নির্ভীক ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের ফলে হিকি কোম্পানি প্রশাসনের বিরাগ ভাজন হন। এই পত্রিকাটিতে ব্রিটিশদের বিরুদ্ধেও লেখা হতো না, কোনো দাবি দাওয়াও তুলে ধরা হতো না, বিদ্রোহ করা হতো না। তার জন্য ব্রিটিশ প্রশাসন অর্থাৎ ব্রিটিশ সরকার এই পত্রিকাটিকে খুব পছন্দ করত। শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন। 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর, এটাও তোমরা ক্লাস 10-এ পড়বে, শ্রীরামপুরে একটা প্রেস তৈরি করা হয়। সেখানে 1818 খ্রিস্টাব্দে একটা মাসিক পত্রিকা প্রকাশিত হয়, তার নাম হচ্ছে দিগদর্শন, এবং একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়, তার নাম হচ্ছে সমাচার দর্পণ। ভারতীয় সমাজ সংস্কারের ক্ষেত্রে এই সংবাদপত্রের একটা বিশাল ভূমিকা ছিল। অর্থাৎ ভারতীয় সমাজের যে কুসংস্কারগুলো প্রচলিত ছিল, যা মানুষ যা পিছিয়ে ছিল, এই পিছিয়ে পড়া মানুষকে একত্রিত করার জন্য এই সমাচার দর্পণ এবং দিগদর্শন পত্রিকার একটা বিশাল ভূমিকা ছিল। একটা ছিল সাপ্তাহিক পত্রিকা, একটা ছিল মাসিক পত্রিকা, অর্থাৎ একটা সপ্তাহে বের হতো, একটা মাসে বের হতো। এবার আমরা আসবো বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের কিছু কথা। বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে যেমন সতীদাহ প্রথা বাংলায় রদ হয়েছিল, সতীদাহ এবং বিধবা বিবাহ। সতীদাহ মানে কি? সতীদাহ প্রথা, সতীদাহ আর সতী কথার অর্থ হচ্ছে যে বিবাহিত, অর্থাৎ দাহ মানে হচ্ছে পুড়িয়ে দেওয়া, সতীদাহ মানে বিবাহিত স্ত্রীকে পুড়িয়ে দেওয়া। সেটা আবার কখন পুড়িয়ে দিত? বলছে প্রথম দিকের কোম্পানির শাসকরা ভারতীয় সমাজ বিষয়ে মূলত নিরপেক্ষ নীতি নিতেন। প্রথম দিকে ব্রিটিশ শাসন অর্থাৎ ব্রিটিশ সরকার ভারতে নিরপেক্ষ নীতি গ্রহণ করতেন, অর্থাৎ যা চলতো চলুক, যেমন আছে তেমন থাক। 19বিংশ শতকের গোড়ার দিকে কিছু কিছু সামাজিক সংস্কার বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া শুরু হয়। কিন্তু 19বিংশ শতকের মাঝামাঝি সময় বা গোড়ার দিকে ব্রিটিশ সরকার চিন্তা ভাবনা করে ভারতে কিছু এমন জিনিস চালু আছে, এমন কিছু কুসংস্কার চালু আছে যেগুলোকে বন্ধ করতে হবে। নৃশংস কিছু নিয়ম চালু আছে, নৃশংস অমানবিক কিছু রীতিনীতি চালু আছে,
যেগুলো আইন করে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ প্রথম দিকে ব্রিটিশ সরকার এগুলোর প্রতি কোনো নজর দেয়নি, কিন্তু পরবর্তীকালে এই জিনিসগুলো এতটাই অমানবিক ছিল যে ব্রিটিশ সরকারকেও বিষয়গুলো অত্যন্তভাবে অত্যন্তভাবে আকৃষ্ট করে ফেলেছিল যে এই রকম ঘটনা এগুলোকে বন্ধ করা দরকার। তাই ব্রিটিশ সরকার কিছু আইন প্রণয়নের চেষ্টা করে। তো ব্রিটিশ সরকার কিছু আইন প্রণয়নের চেষ্টা করে। তবে ঔপনিবেশিক প্রশাসনের তরফে বিভিন্ন সংস্কারমূলক আইন জারি করা হলেও কুপ্রথাগুলি রয়ে গিয়েছিল। ব্রিটিশ সরকার কিছু আইন চালু করলেও এই কুপ্রথাগুলি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়নি। যেমন 1803 সালে লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন। অর্থাৎ সেই সময় কন্যা শিশু সাগরে ভাসিয়ে দেওয়ার একটা প্রথা চালু ছিল। সেই কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথাটিকে লর্ড ওয়েলেসলি বন্ধ করে দিয়েছিলেন। কী করেছিলেন? বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তবুও সেই প্রথাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। 19বিংশ শতকে শিক্ষিত ভদ্রলোক ভারতীয়দের অনেকেই সমাজ সংস্কারের কাজে উদ্যোগী হন। যখন দেখলো ব্রিটিশ সরকাররা আইন করেও এগুলো বন্ধ হচ্ছে না, তখন ভারতীয় ওই যে বললাম মধ্যবিত্ত বা ভদ্রলোক সম্প্রদায়ের কিছু শিক্ষিত মানুষ ছিলেন, তাদের মধ্যে থেকে কিছু মানুষ এসে উদ্যোগ নেন যে ব্রিটিশ সরকারকে এই কাজে সহযোগিতা করতে হবে এবং ভারত থেকে এই সমস্ত কুসংস্কারগুলিকে দূর করতে হবে। বাংলায় এই আন্দোলনকারীদের মধ্যে প্রধান ছিলেন রাজা রামমোহন রায়। যুক্তিসম্মত বিচারের সাহায্যে তিনি হিন্দু ধর্মকে সংস্কার করার কথা বলেছিলেন। রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের মধ্যে যে প্রচলিত কিছু কুসংস্কার ছিল, সে কুসংস্কারগুলোকে দূর করার কথা তিনি বলেছিলেন। তিনি মূর্তি পূজা, পুরোহিততন্ত্র এবং বহু ঈশ্বরবাদের নিন্দা করেন। রাজা রামমোহন রায় মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন। তিনি পুরোহিততন্ত্র অর্থাৎ পুরোহিতদের দ্বারা যে চালিত সমাজ, সেই সমাজ ব্যবস্থার তিনি বিরোধিতা করেছিলেন। তিনি বহু ঈশ্বরবাদ অর্থাৎ প্রচুর দেবদেবী এর একেশ্বরবাদের প্রতি তিনি বিশ্বাসী ছিলেন। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ তার উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেই সময় স্বামী মরে গেলে স্বামীর চিতায় ঢাকঢোল বাজিয়ে জ্বলন্ত চিতায় স্ত্রীকে পুড়িয়ে দিতে হতো। এটা হচ্ছে সতীদাহ প্রথা। তাই সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 19 শতকে কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে সতীদাহ প্রথা বজায় ছিল। 19 শতকেও কলকাতা এবং তার আশেপাশের বহু জায়গাতে এই সতীদাহ প্রথা চালু ছিল। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরদার আন্দোলন শুরু করেন। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের সাপোর্টে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এই সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করার জন্য আইন পেশ করেন। তো সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় যে চেষ্টা করেছিলেন সেই সম্পর্কে এখানে একটা চিঠি দেওয়া আছে, রাজা রামমোহন রায়ের হাতের লেখা একটা চিঠি। সেই চিঠির কোনো ভাষা পরিবর্তন হয়নি। এই চিঠিটা তোমরা একটু পড়ে নেবে। তৎকালীন সময়ের সাধু ভাষায় লেখা এই যে চিঠি, অর্থাৎ তৎকালীন সময়ে সতীদাহ প্রথা এবং অন্যান্য যে কুসংস্কার সমাজের মধ্যে ভরা ছিল, সেই সম্পর্কে এই চিঠিটা পড়লে অনেক কিছু বোঝা যায়। এরপরে 19 শতকের মাঝামাঝি সময়ে বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন শুরু করে। সতীদাহ প্রথার মাধ্যমে তো হলো যে স্ত্রীদেরকে পুড়ানো যাবে না, তাহলে যার স্বামী মারা গেল সেই স্ত্রী তো বিধবা থেকে গেল, অর্থাৎ স্বামী মারা যাওয়া মানে সে বিধবা থেকে গেল, তাহলে পুড়ানোটা বন্ধ হয়ে গেল। এবার বিদ্যাসাগর একটা উদ্যোগ নিলেন যে এই যে স্ত্রীগুলো বিধবা থাকছে, অর্থাৎ যাদের স্বামী মারা যাচ্ছে, তাদেরকে পুনরায় বিয়ে দেওয়ার জন্য তিনি একটা প্রথা চালু করেন, সেটা হচ্ছে বিধবা বিবাহ। রামমোহনের মতো বিদ্যাসাগরও ব্রিটিশ প্রশাসনের কাছে আইন করে এই বিধবা বিবাহ চালু করার ব্যবস্থা করেন। তখনকার সময় বিধবা বিবাহ চালু করা সমাজের কাছে দৃষ্টিতে একটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার ছিল, সমাজের মানুষ ভালো চোখে দেখতো না বিধবা স্ত্রীকে বিয়ে করা। তাই 1856 খ্রিস্টাব্দে আইন করে বিদ্যাসাগর একটি উদ্যোগ নেন। সেই উদ্যোগটা হচ্ছে বিধবা বিবাহ, অর্থাৎ পুনরায় বিয়ে দেওয়া, বিধবাদের জন্য বিয়ে দেওয়ার জন্য তিনি
যে চেষ্টাটা করেন সেই চেষ্টাটা হচ্ছে বিধবা বিবাহ আইন। এই বিধবা বিবাহ আইন লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের আমলেই শুরু হয়ে যায়। তাহলে রাজা রামমোহন রায়ের মতো বিদ্যাসাগরও ব্রিটিশ প্রশাসনের কাছে বিধবা বিবাহর সপক্ষে একটা সাপোর্টে সরকারকে চিঠি লেখেন যে বিধবা বিবাহ আইন চালু করা হোক। তো তিনি বিধবা বিবাহ আইন চালু করার ব্যবস্থা করেন। এখানে নারীর সম্পর্কে তার একটা চিঠি লেখা আছে। এই চিঠিটা তোমরা অবশ্যই একটু সাধু ভাষায় লেখা পড়ে নেবে। এই চিঠিটা পড়ে অনেক কিছুই বোঝা যাবে। বাংলায় শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ডিরোজিওর ভূমিকা। ডিরোজিও এবং নব্যবঙ্গ, ডিরোজিও এবং তার দলের নাম ছিল নব্যবঙ্গ। ডিরোজিও এবং তার দলের নাম ছিল নব্যবঙ্গ। বাংলায় হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কলকাতার হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। কলকাতার হিন্দু কলেজের শিক্ষক ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা ভাবনার বিকাশ ঘটাতেন। অর্থাৎ তিনি ছাত্রদের মধ্যে চিন্তা ভাবনার ক্ষেত্রে একদম পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিতেন। তার ছাত্রদেরকে নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। তার ছাত্রদের নিয়ে তৈরি করা যে টিমটা ছিল সেই টিমটার নাম ছিল ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ। বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে তিনিও রুখে দাঁড়ান। সমাজের জাতপাত প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, এই যে প্রথাগুলো চালু ছিল এই প্রথাগুলোর বিরুদ্ধে তিনি এবং তার দল রুখে দাঁড়ান। কিন্তু ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি নব্যবঙ্গ গোষ্ঠীর পুরো সমর্থন ছিল। কিন্তু তারা সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে গেলেও ব্রিটিশ সরকারের যে ইংরেজি শিক্ষা ব্যবস্থা তার প্রতি তাদের সমর্থন ছিল। পরবর্তীকালে ওই গোষ্ঠীর অনেক সদস্যই নিজেদের পুরনো মতামত ও অবস্থান থেকে সরে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে ওই নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল টিমের অনেকেই তাদের সে টিম থেকে সরে গিয়েছিলেন। 19 শতকে দ্বিতীয় ভাগে বাংলায় প্রায় একক উদ্যোগে শিক্ষা ও সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে। সংস্কৃত কলেজে পড়ানোর সময়, যখন তিনি সংস্কৃত কলেজে পড়ানোর সময় থেকেই শিক্ষা সংক্রান্ত বানান সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন বিদ্যাসাগর। যখন তিনি সংস্কৃত কলেজে পড়াতেন তো পড়ানোর সময় সেই সময় থেকেই তিনি বিভিন্ন ধরনের বানান সম্পর্কে গবেষণা করতেন। তার উদ্যোগেই ব্রাহ্মণ ও বৌদ্ধ পরিবারের ছেলেদের পাশাপাশি কায়স্থ ছেলেরাও সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। তার উদ্যোগেই সংস্কৃত কলেজে শুধু ব্রাহ্মণরা নয়, কায়স্থ, বৌদ্ধ, সকল বর্ণের ছেলেদেরকে তিনি পড়ার সুযোগ করে দেন সংস্কৃত কলেজে। অর্থাৎ সংস্কৃত কলেজে তখন শুধুমাত্র ব্রাহ্মণদের পড়ার ব্যবস্থা ছিল, কিন্তু তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে পড়ার সুযোগ করে দেন। বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরেজি শিক্ষার উপরও গুরুত্ব দেন। তিনি জানতেন যে শুধুমাত্র বাংলা শিক্ষা বা সংস্কৃত শিক্ষা গ্রহণ করলে হবে না, তার পাশাপাশি ইংরেজি শিক্ষাকেও গ্রহণ করতে হবে। তিনি বুঝেছিলেন মাতৃভাষা ও ইংরেজির মধ্যে সংযোগ সাধন দরকার। তিনি বুঝেছিলেন যে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষাকেও গ্রহণ করতে হবে। 1850-এর দশকে ছাত্রদের পড়ার জন্য তিনি অনেকগুলো বই লিখেছিলেন। 1850-এর দশকে ছাত্রদের পড়াশোনা করানোর জন্য তিনি অনেক বই লিখেছিলেন। প্রচুর বই তিনি লিখেছিলেন, যেমন আমরা বর্ণ পরিচয়, ধারাপাত, এই সমস্ত বইগুলোর নাম আমরা জানি। বিদ্যাসাগর আধুনিক গণিতের চর্চাও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন। তিনি তার পাঠ্যসূচির মধ্যে গণিতের চর্চা অর্থাৎ ম্যাথামেটিক্সের চর্চাও তিনি শুরু করেন। সহকারী স্কুল পরিদর্শক হিসাবে বাংলার বিভিন্ন জেলায় কয়েকটি মডেল স্কুল তৈরি করেন বিদ্যাসাগর। সহকারী স্কুল পরিদর্শক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এসআই, স্কুল পরিদর্শক, স্কুল পর্যবেক্ষণ করতে যাওয়া, কোন স্কুলে কেমন পড়াশোনা হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা। তো স্কুল পরিদর্শক থাকাকালীন তিনি বহু মডেল স্কুল তখন তৈরি করেছিলেন। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য টাকা শিক্ষা খাতে বরাদ্দ হয় তা দিয়ে সমস্ত মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব নয়। তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা খাতে যে ফান্ড রয়েছে, যে পয়সা রয়েছে, সে সামান্য পয়সা দিয়ে শিক্ষা বিস্তার করা কখনোই সম্ভব নয়। তা দিয়ে মানুষকে শিক্ষার আওতায় আনা যাবে না।
ফলে শিক্ষা বিষয়ে ঔপনিবেশিক সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে তিনি মনে করতেন। তাই তিনি বিভিন্ন জায়গায় কী করতেন, বিভিন্ন জায়গায় তিনি ফান্ড কালেকশন করতেন, চাঁদা কালেকশন করতেন। তিনি তার উপার্জনের সমস্ত টাকা শিক্ষা ব্যবস্থায় লাগিয়ে দিয়েছিলেন। তিনি সরকারকে চিঠি লিখেন যে ভারতীয় শিক্ষার প্রতি বা বাংলার শিক্ষার প্রতি সরকারকে উদ্যোগ নিতে হবে। নারীদের শিক্ষা বিস্তারের প্রতিও তিনি যথেষ্ট উদ্যোগী ছিলেন। তিনি বহু জায়গাতে নারী বিদ্যালয় স্থাপন করেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে পারে তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরাও পড়তে পারে তার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে তিনি প্রচুর অনেকগুলি মেয়েদের জন্য স্কুল তৈরি করেছিলেন। বিভিন্ন জেলায়, বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলিতে অনেক মেয়ে পড়াশোনা করত। তিনি বাংলার বহু জেলাতে এরকম অনেক স্কুল তৈরি করেছিলেন। তো এ হলো ভারতের যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে আমরা বাংলার সম্পর্কে, বাংলায় যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ছিল সেই বাংলায় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করলাম। বাংলার যে বিভিন্ন প্রকার শিক্ষা ব্যবস্থা, বাংলার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব ভারতের অন্যান্য জায়গায় সমাজ কেমন ছিল এবং সেখানকার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করব। ভারতের অন্যান্য যে বিভিন্ন জায়গা, যে সমস্ত জায়গাগুলো ছিল সেই সমস্ত জায়গায় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল এবং সেখানকার সমাজ ব্যবস্থা কেমন ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব। 1840-এর দশক থেকে মহারাষ্ট্রে তথা পশ্চিম ভারতে, মহারাষ্ট্র ভারতের পশ্চিম দিকে পড়ছে, মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রটা মেন কেন্দ্র ছিল তখন, বিশেষ করে পশ্চিম ভারত অঞ্চলে বিধবা নারীদের পুনর্বিবাহের পক্ষে মতামত তৈরি হতে শুরু করে। বাংলার দেখাদেখি মহারাষ্ট্রের অর্থাৎ পশ্চিম ভারতের বিভিন্ন জায়গাতেও নারীদের, বিধবা নারীদের বিয়ে নিয়ে সেখানেও মতামত শুরু হয়ে যায়। ক্রমে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যে, ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় যারা ছিল মহারাষ্ট্রতে, তাদের মধ্যে বিধবা বিবাহ নিয়ে চর্চা শুরু হয়ে যায়। 1866 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গঠন করা হয়, যে বিধবাদের আবার বিয়ে দিতে হবে, এই নিয়ে একটা সভা গঠন করা হয়। পরবর্তীকালে আত্মারাম পাণ্ডুরং এবং মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে বোম্বাইয়ের প্রার্থনা সমাজ সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছিল। পরবর্তীকালে আত্মারাম পাণ্ডুরং এবং মহাদেব গোবিন্দ রানাডে মহারাষ্ট্রতে সামাজিক সংস্কারের জন্য একটা সমাজ গঠন করেন, তার নাম হচ্ছে প্রার্থনা সমাজ। মাদ্রাজ প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে বিধবা বিবাহ আইন আন্দোলন শুরু হয়। অর্থাৎ মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবাদের আবার বিবাহর ব্যবস্থা করতে হবে, এই নিয়ে একটা আন্দোলন শুরু হয়। সেখানে পান্তুলু বাংলার ব্রহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত ছিলেন। সেই সময় বাংলায় যে ব্রহ্ম আন্দোলন ছিল, সেই বাংলার ব্রহ্ম আন্দোলনকে তিনি প্রভাবিত হয়েছিলেন যে বাংলার মতো আমাদের এখানেও এই রকম ব্যবস্থা চালু করতে হবে। তিনি বাংলার যে ব্রহ্ম সমাজ অর্থাৎ মূর্তি পূজা না করা, অস্পৃশ্যতা অর্থাৎ এই যে জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ প্রভৃতি জিনিস দেখে, বাংলার এই জিনিসগুলোকে দেখে তিনিও বিরোধিতা করেছিলেন। পাশাপাশি নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষেও সওয়াল করেন এই পান্তুলু। পাশাপাশি তিনি এটাও সিদ্ধান্ত করেন নারীদেরকে শিক্ষা দিতে হবে এবং বিধবাদের বিবাহ দিতে হবে। আমরা দেখলাম ভারতের মধ্যে মহারাষ্ট্রতে এবং মাদ্রাজে কিভাবে শিক্ষা ব্যবস্থা এবং সমাজের প্রতি মানুষ সংস্কারের প্রতি সচেষ্ট হলো। তিনি দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন। এই পান্তুলু শুধু পশ্চিম ভারতেই নয়, তিনি দক্ষিণ ভারতেও এই বিধবা বিবাহ এবং প্রার্থনা সমাজের যে প্রভাব সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন দক্ষিণ ভারতে। মাদ্রাজে শিক্ষিত নাগরিকদের অনেকেই ওই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছিলেন। মাদ্রাজের অনেক শিক্ষিত মানুষ তার পাশে, অর্থাৎ বিধবাদের বিয়ে দেওয়া এবং তাদেরকে শিক্ষিত করা বা সমাজকে শিক্ষিত করা, তার যে চেষ্টা, সেই চেষ্টার পাশে অনেক শিক্ষিত মানুষ তার পাশে এসেছিলেন। কিন্তু সেসব সত্ত্বেও সামান্য কয়েকটি বিধবা বিবাহ বাস্তবায়িত হয়েছিল, কিন্তু সেখানে বিধবা বিবাহ ব্যাপক হারে বাস্তবায়িত হয়নি। তবুও
তারা যে চেষ্টা করেছিল এটাকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাই 19 শতকে নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারী উদ্যোগী নিয়েছিলেন। 19 শতকে নারী শিক্ষাকে অর্থাৎ নারীদেরকে যে শিক্ষা গ্রহণ করতে হবে, আগে নারীদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হতো না, তারা যে শিক্ষা গ্রহণ করবে এই সুযোগটা তাদেরকে দেওয়া হতো না। তো নারী শিক্ষা নারীদের উদ্যোগের জন্য তোমার পণ্ডিতা রমাবাই, যেমন পশ্চিম ভারতের পণ্ডিতা রমাবাই, মাদ্রাজের ভগিনী শুভলক্ষ্মী, বাংলায় বেগম রোকেয়া সাখাওয়াত, তোমরা নাম শুনেছ, এরা বিশেষ উল্লেখযোগ্য ছিলেন নারী শিক্ষার ক্ষেত্রে। 19 শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশ প্রশাসনে মেয়েদের শিক্ষার আওতায় আনার জন্য বিভিন্ন অনুদান ও বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিল। 19 শতকের মাঝামাঝি সময় ব্রিটিশ সরকারও চেয়েছিল নারীরা শিক্ষা অর্জন করুক এবং তাদের জন্য বিভিন্ন অনুদানেরও অর্থাৎ ফান্ডেরও ব্যবস্থা করা ছিল। তার ফলে নারী শিক্ষা অনেকটা উন্নতি লাভ করেছিল। পণ্ডিতা রমাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। পণ্ডিতা রমাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল। প্রাচীন ভারতীয় যে শাস্ত্র, সংস্কৃত শাস্ত্র, তার উপরে তিনি পড়াশোনা করেছিলেন। সমস্ত সামাজিক বাধা নস্যাৎ করে তিনি এক শূদ্রকে বিয়ে করেন। তিনি উচ্চ ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও তিনি এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে জাতিভেদ মানা যাবে না। তার জন্য তিনি একবারে নিচু জাত শূদ্র বংশের ছেলেকে তিনি বিয়ে করেছিলেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়ান রমাবাই। তাহলে একদিকে তিনি নিচু জাতের ছেলেকে বিয়ে করে তিনি জাতিভেদ প্রথা দূর করেন, আবার নিজের মেয়েকে শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে নয়, ইংল্যান্ডে পাঠিয়ে তিনি সেখানে ডাক্তারি পড়ান, অর্থাৎ মেয়েদেরকে বিদেশে পড়ানোর জন্য তিনি, এটাই তার মেয়ের মাধ্যমে তিনি প্রথম প্রকাশ করেন যে মেয়েদেরকে পড়তে হবে। বিধবা মহিলাদের জন্য তিনি একটি আশ্রম তৈরি করেছিলেন। পণ্ডিতা রমাবাই বিধবা মহিলাদের জন্য একটা আশ্রম তৈরি করেছিলেন। তবে রমাবাইয়ের উদ্যোগকে রক্ষণশীলদের অনেকে সমালোচনা করেছিলেন, কিন্তু তার এই উদ্যোগ সমাজে যারা রক্ষণশীল ছিল, অর্থাৎ যারা গোঁড়া, অর্থাৎ নারীরা বাইরে যাবে না, নারীরা শিক্ষা অর্জন করবে না, এই যে যারা গোঁড়া ছিল, সেই গোঁড়া পণ্ডিত রমাবাইয়ের এই প্রচেষ্টাকে তারা সমালোচনা করেছিলেন। তো এখন আমি যেটা আলোচনা করলাম এটা হচ্ছে বাংলা এবং ভারতের যে সমাজ ব্যবস্থা, শিক্ষা এবং সমাজ এবং সংস্কৃতি মানে শিক্ষা ব্যবস্থা। তো সমাজ এবং যে সাংস্কৃতিক ব্যবস্থা ছিল, সমাজে যে বিভিন্ন কুপ্রথা এবং যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করলাম। এবার আলোচনা করব ধর্ম সংস্কার, সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা। অর্থাৎ তৎকালীন সমাজের যে সংস্কার, সমাজের যে সমাজকে যে পরিবর্তন করা, সেই সমাজ পরিবর্তন সম্পর্কে আমি আলোচনা করলাম। এবার আলোচনা করব ধর্ম সংস্কার।